আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি হয়েছে? কি ধরনের সাহায্য করতে পারি এবং কিভাবে? ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। এই তো কি সুন্দর জিজ্ঞেস করলো কি দরকার, এখন এভাবে চিৎকার করে কথা বলছে কেন? ঢোক গেল ছেলেটা, হাত দিয়ে শহীদ মিনারের দিকে দেখালো। নুসরাত দেখলো গতকালের ছেলেটা দাঁড়িয়ে আছে, আর কিছু জিজ্ঞেস না করে একা একা দাপুটে ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটা বিড়বিড় করলো, মেয়েদের গলা এরকম কর্কশ আর ফাটা হয় জানা ছিল না। মনে হচ্ছে তোমাদের উপর প্রচুর অত্যাচার করে এরা। ভাই আমাদের বাড়ির মেয়েদের গলা ফাটা বাস। মাইক ছাড়া পুরো দুনিয়ার মানুষ এদের গলা শুনতে পাবে, আর চিৎকার করলে তো রুহু কেঁপে উঠবে। আমাদের উপর প্রচুর অত্যাচার করে ভাই এরা। আমাদের বাড়িতে নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন হয়। গমগমে স্বরে নুসরাত জিজ্ঞেস করলো, নাম কি তোমার? আর কেন পছন্দ হলো আমাকে? নুসরাতের কাঠখোট্টা প্রশ্ন। ছেলের সাথে কথা বলতে গেলে নাকি মেয়েরা কাঁপে, এখানে দেখি তার উল্টো হচ্ছে, ছেলেটা কাঁপছে, ভয়ে মনে হচ্ছে কান্নাই করে দিবে। জি, আবির রোজান আমার নাম। আপনাকে পছন্দ করার বিশেষ কোনো কারণ নেই। আপনাকে দেখলে আমার মন ভরে যায়, তাই আপনাকে আমার পছন্দ। কিন্তু তুমি জানো কি, আমি তোমাকে রিজেক্ট করব। আর কাঁপাকাঁপি বন্ধ কর। আমি বাঘ ভাল্লুক না, তোমাকে খেয়ে ফেলবো। ছেলেটার চোখ পানিতে টলমল করে উঠল। নুসরাত ছেলেটার চোখের দিকে তাকালো। চোখাচোখি হতেই আবির নিজের চোখ নিচে নামিয়ে নিল। সে তাকাতে পারে না মেয়েটার চোখের দিকে, কিছু একটা আছে এই মেয়ের চোখে। ভবিষ্যতে কিছু হতে পারে। না, কান্না বন্ধ কর। আমি তোমাকে রিজেক্ট করতাম না, তোমাকে একটা চান্স দিতাম। আমার তোমার কথা বলার স্টাইল পছন্দ হয়েছে, আর ভয়েসটা পুরাই উফ। কিন্তু আমার একটা সমস্যা আছে, এজন্য হবে না। আমি কি জিজ্ঞেস করতে পারি জিনিসটা কি? আচ্ছা বলি তোমাকে, আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে চাই। কাজিন বলতে চাচাতো ভাইকে, কিন্তু এখানে সমস্যা, শালা চাচাতো ভাই বড়টাকে আমার বিশেষ পছন্দ না। দ্বিতীয়টা এক্সট্রোভার্ট আমার মতে, তাই এটা ও না। ছোটটা ইন্ট্রোভার্ট, এইটারেও আমার বিশেষ পছন্দ না। আর হেতিও আমাকে বিশেষ পছন্দ করে না, কিন্তু এইটারই আমি বিয়ে করবো। আর না করতে পারলে কি করবে? ছেলেটা তো তোমাকে পছন্দ করে না, আর তুমিও। তারপরও ওকে কেন বিয়ে করতে চাও? ভাই, বেনিফিট বুঝতে হবে। আর করতে না পারলে উঠিয়ে নিয়ে বিয়ে করব। ডাইরেক্টলি বললে কিডন্যাপ করে বিয়ে করে নেব। আবির ভ্রুকুচকে তাকিয়ে থাকে। কিসের বেনিফিট কাজিন বিয়েতে? সে বুঝতে পারছে না। একে তো আরাশ আমাকে পছন্দ করে না, তার মধ্যে একে বিয়ে করে নিলে সারাদিন ওর সামনে ঘুরঘুর করতে পারবো। এর থেকে শান্তির আর কি হতে পারে? আমার নাম্বার 1 শত্রুকে এভাবে শাস্তি দিব। অ্যান্ড বেনিফিট হলো অন্যের বাড়িতে যেতে হবে না, নিজের বাড়ি থাকবো। ইচ্ছে হলে জামাইয়ের ঘরে যাব, না হলে নিজের ঘরে পড়ে রইব। আবার কাজ কামের কোনো প্যারা নাই, আগে যেমন ছিলাম সেরকমই থেকে যাব। এক চোখ টিপ দিয়ে বলল, বুঝলে? আবির মাথা নাড়ালো। নুসরাত ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আবিরকে সান্ত্বনা দিল, আমার থেকে বেটার পাবা না আমি জানি, তারপরেও বলবো ভালো একটা মেয়ে তোমার লাইফে আসুক, তোমার জীবন যে সাজিয়ে দেবে। আর কান্না করে তো আমাকে পাবে না। কাউকে পাওয়া গেলে এভাবে সবাই কান্না করে, তাকে হাসিল করে নিত। বি আ ম্যান, নট আ বয়, ওকে? ছেলেটা ম্লান হাসলো, যে হাসিতে প্রাণ নেই। নুসরাত পিঠে চাপড় মারার জন্য হাত তুলেও গুটিয়ে নিল। হালকা হেসে ইরহামের দিকে চলে গেল। চল বাসায় চলে যাই, আজ আর ক্লাস করতে ইচ্ছা করছে না। রাতের খাবার খেতে বসেছেন সবাই। নুসরাত রাতে খায় না সচরাচর, আজ খেতে দেখে ইরহাম কিছুক্ষণ পিঞ্চ মারল। মেহরুন্নিসা গলা পরিষ্কার করে নিলেন, খাবার টেবিলে চোখ ঘোরালেন। আহান আর আরিশা ছাড়া সবাই আছে। ডাইনিং টেবিলে আসার জন্য মেহরুন্নিসা ডাক দিলেন রোহিণী আর ঝর্ণাকে। সবাই বুঝলো বিশেষ কিছু বলবেন, তাই সবাইকে ডেকে জমায়েত করছেন মেহরুন্নিসা। কয়দিন বাসুম আর হঠাৎ কইরা একদিন মইরা যামু, তার আগে আমি আমার নাতিটার বিয়া দেইখা মরবার চাই। সবাই খাবার রেখে নড়ে চড়ে বসলেন। খাবার খাওয়া থামিয়ে মেহরুন্নিসার দিকে তাকালেন। জাইন একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। জাইন, ইসরাত, আরশ আর নুসরাত প্লেট থেকে হাত তুলল না। আরশ আর নুসরাত খাওয়ায় এমন ব্যস্ত যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। খাবার খাওয়া ছাড়া এখানে ইম্পর্ট্যান্ট কিছুই নেই। আমি তোমাকে ওই দিন কইছিলাম একটা মাইয়া আমি আমার জাইনের জন্য পছন্দ কইরা রাখছি, তো ওই মাইয়াটার লগে আমি জাইনের বিয়া দিবার চাইতেছি। জাইন খাবার খাওয়া থামিয়ে দাদির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কথা শেষ হওয়ার জন্য বসে রইল। আম্মা, আপনি বলেছেন
পাত্রী আপনার পছন্দের তো বলুন পাত্রীকে। আমাদের তো জানতে হবে কোন মেয়ের সাথে আমার ছেলেকে আপনি পছন্দ করছেন। ঝর্ণা আর রোহিণী দুজন দুজনের দিকে তাকালেন। রোহিণী মাথা নেড়ে না করতে ঝর্ণাও মাথা নেড়ে কিছু না করলো। তারপর নাজমিন বেগমের দিকে তাকাতে দেখে তিনিও না করলেন। এই বিষয়ে তিনি কিছু জানেন না। অসন্তুষ্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। আচ্ছা, পাত্রীরে দেখবার জন্য তোরা আগ্রহী তো? রেডি হয়ে নে। দাদি রেডি না, রেডি হবে। চুপ, বেড়া ছেলে খাইবার খা, চুপচাপ। আমার কথা বা হাইট ঢুকাবি না তো। মায়া হইল গিয়া আমাগো মানে আমার প্রিয় নাতিটা ইশরাত। জাইনের ঠোঁট ফাঁক হয়ে গেল। আরশ আর নুসরাত বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। আরশ আগে থেকে জানতো, তাই প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু নুসরাত এত নির্লিপ্ত। ইসরাতের খাবার মুখের সামনে নেওয়া হাত ওইভাবে ওখানেই স্টপ হয়ে গেল। নাসির সাহেব কেসে উঠলেন। হেলাল সাহেব হাঁ করে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। ওনার স্ত্রীও সেম প্রতিক্রিয়া। একমাত্র ইরহাম চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলো। দাদি, ও দাদি, এইটা তুমি কি বললা? আমি কি ভুল শুনতাছি? ইসরাতের হাত থেকে ভাত পড়ে গেল প্লেটের ওপর টপাটপ করে। দাদি এরকম বোম মেরে এত হাসি খুশি কিভাবে আছেন? আম্মা, এটা তুমি কি বললে? জাইনের সাথে ইসরাতের আমার ভাবতেই শিরশির করছে। হেলাল, তুমি আমার আব্বা হইতে যাইও না। তুমি আমার পোলা আর আমি তোমার আম্মা। তো আমি তোমার থাইকা ভালা বুঝি। হেলাল সাহেব চুপ হয়ে গেছেন। ইসরাত আশা করেছিল কেউ তো কিছু বলবে, কেউ কিছু না বলেও নুসরাত বলবে। এ তো খাবার খাওয়াই ব্যস্ত। মা, আপনি কি বলছেন? আমার জায়েনের জন্য আপনি ইসরাতকে ঠিক করেছেন? এটা কোনো কথা হলো? ওরা তো ভাই বোন, একসঙ্গে বড় হয়েছে। এসব কিভাবে সম্ভব? যেইভাবে সম্ভব ওইভাবেই। আর কিসের ভাই বোন ওরা? ওরা কোনোদিন কইছে ওরা ভাই বোন? দাদি, আপনি এটা কোনো কথা বললেন? আর আপনি আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করে নিলেন, আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না, জানতে চাইলেন না আমি রাজি কিনা। এত সুন্দর একটা মাইয়া রাজি না হইবার কি আছে? আমি তো একবারে বলিনি আপনাকে দাদি আমি বিয়ে করতে চাই। বলতে হবে কে? তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো, তোমার বিয়া দেওয়া আমার দায়িত্ব। 2 দিন পর আমি মইরা গেলে কে বিয়া দিব তোমারে? আমি কিন্তু বিয়ে করব না দাদি। এই জীবন যতদিন আছে আমি নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারবো। আমার কোনো বিয়ের প্রয়োজন নেই। জাইন আরেকটা বোম মেরে চলে গেল। মেহরুন্নিসা রাগে হিস হিস করলেন। এই বাড়িতে আমার কোনো মূল্য নাই। আমি এই বাড়ি থেকে চইলা যাবো। এই বাড়িতে থাকুম না। বুইড়া হইয়া গেছি বইলা কেউ আমার কথাখানা পাত্তাই দিতেছে না। বাইসে থাকলে কি লাভ? তুমি ভালো নাটক জানো দাদি, পারফরমেন্স ভালো হচ্ছে, চালিয়ে যাও। আরশ চোখ টিপ দিল, সেই হচ্ছে, 2 আঙ্গুল দিয়ে বোঝালো। মেহরুন্নিসা বুড়ো আঙ্গুল দেখিয়ে থামস আপ দেখালেন। খাবার টেবিলে শেষের দিকে বসা নুসরাত তাদের অঙ্গভঙ্গি দেখে মুচকি মুচকি হাসছে। তা কেউই খেয়াল করলেন না দুজনের একজনও। আম্মা, আপনি এভাবে বলবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি আর সমীহ করি। আপনার কথা আমি ফেলে দেব না। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। নাসির সাহেব মায়ের কথার এদিক সেদিক কোনো দিন করেননি। মেহরুন্নিসা হ্যাঁ বললে হ্যাঁ, আর না বললে না। নাসিরকে মতামত দিতে দেখে হেলাল সাহেবও কিছু ভাবলেন। আম্মা, আপনি যা ভালো বুঝেন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু জাইনকে রাজি করাতে পারলে আমিও রাজি। লিপি বেগম স্বামীর কথায় অসন্তুষ্ট হলেন। মায়ের ওপর সব ছেড়ে দিলেন এভাবে। নাজমিন বেগম প্রতিক্রিয়াহীন। পাত্র হিসেবে জাইন অবশ্যই ভালো। মেয়ে নিজের বাড়ি থাকবে, অন্যের ঘরে অন্যের সংসারে যেতে হবে না। মেয়ে নিজের সামনেই থাকবে, অন্যত্র চিন্তা থাকবে না তাকে নিয়ে। জাইনের সাথে বিয়ে হলেও ভালো, না হলেও ভালো। তোমাগো ভালো চাই বইলাই নিজের ঘরের মাইয়া ঘরে রাখবার চাইছি। মাইয়া তোমাগো সামনে বড় হইছে, খারাপ না ভালো সেইটা তোমরা দেখতাছো। মাগার তোমাগো ভালো লাগবো কে আমার প্রস্তাব? বাইরে থাইকায় একটা মাইয়া লইয়া আইবা। ওইটা যখন খারাপ বাহির হইব তখন বলবা মাইয়াটা খারাপ। নিজের ঘরের সেরি ঘরে থাকবে, আমাগো সামনে থাকবো। ঝর্ণা আর রোহিণী এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওগো পোলা মাইয়ার বিয়া দিব না এখন? তোমাগো স্ত্রীগর কোনো সমস্যা থাকলে ঝটপট বইলা ফালাও তো। নাজমিন বেগম নির্লিপ্ত। ওনার স্বামী হ্যাঁ করে দিয়েছে, উনি আবার না করার কি আছে? আপনারা যা ভালো বুঝেন তাই করেন, এতে আমার কোনো সমস্যা নেই। লিপি বেগমের দিকে তাকালেন। তিনি গায়ে গায়ে করে স্বামীর দিকে তাকালেন। স্বামী ভরসা দিলেন হ্যাঁ বলে দেওয়ার জন্য। আম্মা, আমার কিছু বলার নাই, আপনি যা ভালো বুঝেন তাই করেন। সোহেব আর সোহেদের দিকে তাকালেন। তোমাকেও কিছু কওয়ার আছে? পরে কইবা আমি জিজ্ঞেস করি নাই গা। আম্মা, আপনি যা ভালো বোঝেন করেন। আর জাইন আর ইশরাতের জীবন, তারা একসাথে সংসার করবে। আপনি বরং তাদের পারমিশন নিন। তারা রাজি থাকলে না হয় কথা।
সামনে আঁকাবেন। মেয়ে ছেলে তো ঘরের কোথাও পালিয়ে যাচ্ছে না, ধীরে সুস্থে কোথা আগান। আমারও বিশেষ কিছু বলার নেই, দুজন রাজি থাকলে সামনে কোথা আগান না মা। সব হইনালো গো, কোনো প্রবলেম নাই গা, তাই শুধু জাইনকে এখন রাজি করাইতে হইব। ওইটা আমার বা হাতের খেল, শুধু তোমাকে একটু আমার সাথে তাল মিলাইতে হইব। সবাই রাজি, এখন আমাকে মিশাল হইল জাইনকে রাজি করানো। সকলে সমস্বরে বলে উঠল, মিশন স্টার্ট নাও টুডে। কিন্তু টেবিলের এক কোণায় মুখ কালো করে বসে রইল ইসরাত। পাত্রীকে জিজ্ঞাসা করা হলো না সে কি এ বিয়েতে রাজি আছে। জোরে জোরে শ্বাস ফেলে ইসরাত সতর্কতার সহিত চিৎকার করে উঠল, যাতে শব্দ রুমের বাহিরে না যায়। নাক ফুলিয়ে রুমের এদিক সেদিক পায়চারি করলো, চুলে হাত দিয়ে চুলগুলো টেনে ধরল। কি বাল, এইভাবে চিল্লাও কে? হ্যাঁ, তোমার জামাই মইরে গেছে। এই তুই জানতি বুড়ি আমার, আর ওই উফ নাম মুখে নিতে ঘেন্না লাগছে। যাই হোক, ওটার সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছিল। রাগে ইসরাতের মুখ দিয়ে আবোল তাবোল কথা বের হলো। নুসরাতের নির্লিপ্ত গলার আওয়াজ, হ্যাঁ জানতাম। আমাকে বললি না কেন? কবে থেকে জানতি আর কিভাবে জানলি? এত প্রশ্ন বাবা রে বাবা, আস্তে ধীরে কর। আমি কোথাও যাচ্ছি না। প্রথম প্রশ্ন কি ছিল আবার বল। আজকাল ভুলে যাই সবকিছু ঠাস করে। দাঁতে দাঁত চাপল ইসরাত। এ বাড়িতে যা যা হয় বা ভবিষ্যতে যা হবে তার 90% এই মেয়ে জানে। ইচ্ছে হলে বলে, না হলে চেপে যায়। পরে যখন এসব বের হয়, নুসরাতের বিশেষ প্রতিক্রিয়া এসব বিষয় থাকে না। আর বিশেষ প্রতিক্রিয়া থাকলে বোঝা যায় এ বিষয়ে নুসরাত অবগত ছিল না। আমাকে কেন বললি না আর কবে থেকে জানতি? বলার প্রয়োজন বোধ করিনি। এই ধর যেদিন নাহিদের বাড়ি গিয়েছিলাম ওই দিন থেকে। এক্স্যাক্ট টাইমটা বল। আর কিভাবে জানলি? আই শালি, যেদিন তোকে দেখতে আসলো ওই দিন বিকেলে জানতে পেরেছি। আর কিভাবে জেনেছি সেটা না হয় তোলা থাক, পরে একদিন সময় করে বলবো। ইসরাত নুসরাতের কাছে বসলো তোষামত করার জন্য। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ইসরাতও রাগ গিলে এসে বিছানায় নুসরাতের গা ঘেঁষে বসলো, হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। নুসরাত ভ্রু কুঁচকে নিল, আবার কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। এভাবে তোষামত চুকচুকের শব্দ করলো মুখ দিয়ে। ব্যাপারটা কি শালি, ঝেড়ে কাশো তো বাবু, এত আপ্যায়ন মানা যাইতাছে না যে। ইসরাত হালকা করে পিঠে হাত বুলিয়ে দিল, হাত সরালো না। নুসরাত 2-3 বার হাত সরিয়ে দিল। ইসরাত আবার হাত দিয়ে পিঠ, মাথা, কপাল, চুল বুলিয়ে দিতে লাগলো। কি হয়েছে চার্লি? আজ তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এবার বলে ফেল, বল কি বলবি বলবি। প্লিজ বোন, তোর দুইটা ঠ্যাঙে ধরি, বিয়েটা ভেঙে দে। এর আগে তো অনেকগুলো ভাঙিয়েছিলি, এবার এটাও ভাঙিয়ে দে। আমার সোনার রূপা তামা ময়না, প্লিজ ভেঙে দে না। ভেঙে দেয়া যায় কিন্তু। কিন্তু কি? নুসরাত বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল একত্রে করে মানি দেখালো। আচ্ছা, যত লাগবে তত দেব, প্লিজ ভেঙে দে বোন আমার। আমি তোকে রেস্টুরেন্টে নিয়ে পার্টি দেব। আচ্ছা টাকা দে, তারপর বলছি কি করতে হবে। ইসরাত 500 টাকা নুসরাতের হাতে দিল। নুসরাত হেসে উঠল কিরকম করে। জাইন ভাইয়া এই বিয়েতে রাজি হবে না দেখিনিস। এত চিন্তা কিসের ব্রো, এনজয় অ্যান্ড চিল। আর ভাববি বিয়ে ভেঙে গেছে, কোনো প্রবলেম নেই, নাথিং এলস। সত্যি বলছিস? তাহলে টাকা নিলি কেন? তোর তো কোনো কষ্ট করতে হবে না, ওইটা নিজেই বিয়ে ভেঙে দিবি। দে টাকা দে আমার। চুপ কর শালি, এত বড় একটা সমাধান দিলাম, ওনার হচ্ছে না। এর পরের বার যখন বিয়ের কথা আসবে, কে ভাঙবে এই আমি চিনে রাখ আমাকে। আপনি কে? আমাকে চিনে রাখতে হবে? আপনাকে আমার বিশেষ কেউ তো লাগছে না। আমি নাছির উদ্দিনের দ্বিমাত্র কন্যা সৈয়দা নুসরাত জান্নাত, ইশরাত জান্নাতের একমাত্র বোন, ইরহাম জেনের একমাত্র এবং দ্বিমাত্র বোন, মানুষের বিয়ে ভাঙার ওস্তাদ নুসরাত। এইবার চিনে রাখবেন তো? হ্যাঁ বোন, হ্যাঁ এবার ঘুমা। 14 গোষ্ঠী হিস্ট্রি বলতে বলিনি আমি। সত্যি রাজি হবে না তো? সত্যি মানে কি? 100% সত্যি নয়। আমি জানি না, রাজি হয়ে গেলে বুড়ি ভং ধরবে আর জাইন ভাই রাজি হয়ে যাবে। আমি এটা একদম 10% নিশ্চিত। এই বিষয়ে মোটেও নিশ্চিত না। এবার তোকে বিয়ের লাড্ডু খেতেই হবে রে বোন। বুড়ি হাত পা ধুয়ে মাঠে নেমেছে, আমি কিছু জানি না। নুসরাত বিড়বিড় করে বলল। প্রথম অংশটা জোরে বললেও শেষে আস্তে ধীরে বলল, যাতে ইসরাত শুনতে না পায়। মিস ডায়ানাকে আরশ ডেকে পাঠালো ওনাকে ফাইল একটা বুঝিয়ে দেওয়ার জন্য। মে আই কাম ইন স্যার? ইয়া স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি কি এভাবে ছাড়া অন্যভাবে কথা বলতে পারেন না? কি রকম অদ্ভুত শোনায় আমার কাছে। স্যার, আমি এভাবেই কথা বলি। অদ্ভুত শোনাবে কেন স্যার? আপনার কি পছন্দ হয় না আমার কথা? এসব ছাড়ুন ডায়না, যে প্রয়োজনে আপনাকে ডাকলাম তা নিয়ে কথা বলি। শিওর স্যার।
মিস রুবার কাছে গিয়ে বলবেন একটা ফাইল গতকাল ওনাকে দেয়া হয়েছে, ওটা নিয়ে আসার জন্য। ওকে স্যার। আরশ চোখ তুলে তাকালো না ডায়নার দিকে। ল্যাপটপে এক ধ্যানে হাত চালিয়ে যাচ্ছে। কাজ করে করে কথা বলল ডায়নার সাথে। ল্যাপটপ থেকে চোখ তুলে সামনে তাকানোর সময় নেই আরশের। প্রচুর কাজ জমে আছে। ডায়না ভেঙচি কেটে আরশের কেবিন থেকে বের হয়ে গেল। ডায়না রুবার কাছে গেল ফাইলটা নেওয়ার জন্য। রুবার সিটের আশেপাশে অনেকেই ছিল। ডায়না টাইট ফিট জামা কাপড় পরার জন্য ওনার কোমর দৃশ্যমান। শরীরের ভাঁজ কাপড়ের ওপর দিয়ে ভেসে উঠেছে। রুবার দিকে ঝুঁকে ফাইল নিলেন যখন ডায়না, তখন কিছুটা ক্লিভেজ দেখা গেল। ফাইল দিতে গিয়ে রুবার চোখ পুরুষ কর্মচারীদের ওপর পড়তেই গা শিরশির করে উঠল। কয়েকজন নতুন যোগ দেওয়া কর্মচারী ডায়নাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যে কাপড় এরূপ পরিধান করেছে তার বিন্দুমাত্র লজ্জা লাগছে না। রুবার লজ্জা লাগলো ডায়নার অশ্লীল পোশাক দেখে। এসব কি পরে এই মেয়ে? এর কি বিন্দু মাত্র লজ্জা লাগে না? কত মানুষের শরীর এভাবে গিলে খায়। জং ধরা ফ্যানের গটগট শব্দ। ফ্যানের গটগট শব্দে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার মধ্যে এই কাঠফাটা রোদ। অর্গানিক রসায়নের ক্লাস করাচ্ছেন প্রফেসর আনোয়ার। ক্লাসের ভেতর বসে গরমে ছটফট করছে ছাত্রীরা। এর মধ্যে প্রফেসর আনোয়ারের বকবকের শব্দে কানে ভু ভু করছে। প্রফেসর আনোয়ার ছাত্রছাত্রীদের দিকে একবার তাকালেন। দু একজন ছাড়া সবাই বিরক্ত হয়ে বসে আছে ক্লাসে। বয়স 33 পার হয়েছে প্রফেসর আনোয়ারের। গলার স্বর যথেষ্ট ভারী ও গম্ভীর। এই ডিপার্টমেন্টের সব থেকে গম্ভীর ও রসকসহীন স্যার আনোয়ার। যারা ক্লাস করতে চাচ্ছেন না, বিরক্ত হচ্ছেন আমার ক্লাসে, আপনারা বের হয়ে যেতে পারেন। প্রফেসর আনোয়ারের বলতে দেরি হলো। ক্লাস থেকে মাছির মতো ছাত্রছাত্রীরা বের হতে দেরি হলো না। প্রফেসর আনোয়ার স্টুডেন্টদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ওই দিক থেকে চোখ ফিরিয়ে এনে ক্লাসে বসে থাকা 9 জন স্টুডেন্টের দিকে তাকালেন। আপনারা বসে আছেন কেন? আপনারাও চলে যেতেন। এত কষ্ট করে আমার ক্লাস করার আপনাদের প্রয়োজন নেই। যখন বড় বড় ডিম নিয়ে বাসায় যাবেন তখন আপনাদের বাসা থেকে অভিযোগ নিয়ে আসবে কি ক্লাস করিয়েছি। আপনারা কেন বড় বড় ডিম পেয়েছেন? সৌরভী চিরবির করে উঠল। নুসরাতকে কিছু ভয়ঙ্কর গালি দিল সৌরভী। নুসরাতের বাচ্চা, বলছিলাম না চলে যাই। দেখ মা এখন বালটা কিভাবে জ্ঞান দিচ্ছে। শালা বাইত লুলু করে চিৎকার করছে। ও বাবা গো, ও মা গো, শালারে কি করতে ইচ্ছে করছে। বালটা মুখ বন্ধ কর। শালা দেখ কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওখান থেকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তোমাদের মতো খারাপ ব্যাচ আমি আর একটাও দেখিনি। ওই দেখো এত কথা বলছি, ওখানে বসে বেয়াদবের মতো কথা বলছে। নুসরাতের ভুল টাইমে হাসি ওঠার ব্যামো আছে। হি হি করে হেসে উঠল। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে হাসি থামিয়ে স্যারের দিকে তাকালো। তখন সাদিয়ার অট্ট হাসি শব্দ শোনা গেল। নুসরাত আর সৌরভী বিভ্রান্ত হয়ে তাকালো সাদিয়ার দিকে। সাদিয়া হাসি থামানোর চেষ্টা করেও হা হা হিহি করে হেসে ওঠে। নুসরাত আর সৌরভীও ব্যাগের দিকে মুখ দিয়ে হেসে উঠল। প্রফেসর আনোয়ারের মুখের দিকে তাকিয়ে হাসি বন্ধ হয়ে গেল সাদিয়ার। লোকটা দাঁত কটমট করে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া লোকটার কটমট চাহনি দেখে হে হে করে হেসে উঠল। দেখো দেখো কি রকম অসভ্যের মতো হাসছে। বেয়াদব, দাঁত ভেতরে ঢোকাও। খুব হাসি আসছে। দেখবো 5th সেমিস্টারে কি করো। এই কি নাম তোমার? তোমার নাম বলো। পকেট থেকে ছোট আকারের নোটবুক বের করতে জিজ্ঞেস করলেন প্রফেসর আনোয়ার। চোখে চশমা, আটা, বোকাশোকা ধরনের মেয়েটা বলল, কে? ওই কালো ড্রেস পরিহিত মেয়েটার নাম বলুন। আমার ডায়েরিতে ওনার নাম তুলবো। দেখবো 5th সেমিস্টারে কত মার্ক পান। সাদিয়াকে উদ্দেশ্য করে প্রফেসর আনোয়ার বললেন, আপনি এখন আমার চোখে পড়ে গেছেন। এখন থেকে সব সময় আমার নজর আপনার উপরে থাকবে। দেখবেন কিভাবে আমরা অনলি ওয়ান পিস। এই পৃথিবীতে আমাদের ছাড়া দ্বিতীয় কোনো পিসের জন্মই হয়নি। অভদ্র ব্যাচ, ভদ্রতার লেশ মাত্র নেই তোমাদের মধ্যে। কথাটা বলে প্রফেসর আনোয়ার আর না পড়িয়ে চলে গেলেন। রুবার কাছ থেকে ফাইল নিয়ে চলে গেল রায়না। হাঁটার সাথে স্টেলেটো মার্বেল টাইলসে টকটক শব্দ তুলছে। আরিশের কেবিনের সামনে গিয়ে নক করলো ডায়না। ভেতর থেকে শব্দ এলো, ভেতরে আসুন। ডায়না কোমর বাঁকিয়ে হেঁটে গেল আরিশের কেবিনের ভেতর। ডায়না দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে গিলে খেলো উজ্জ্বল শ্যামলা বনের ছেলেটাকে। কোট খুলে রাখার কারণে শুধু গ্রে কালার শার্ট। শার্টের ওপর দিয়ে জিম করা বডি ভেসে আছে। ল্যাপটপে ট্যাপ করতে করতে আরশ ঝাঁকড়া চুলগুলোতে হাত বোলালো। টাই টেনে নিচের দিকে নামিয়ে নিল। ডায়না এক জায়গায় দাঁড়িয়ে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করতে থাকলো আরশকে। মিস ডায়ানা, ডিভানে এসির রিমোট আছে, এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে এদিকে আসুন। ডায়না এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে আরশের দিকে এগিয়ে গেল।
আরশ নিজের সামনে চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। ডায়না বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। ফাইলটা এগিয়ে দিয়ে লাল মার্ক করা কিছু দাগ দেখালো। ডায়না নিচের দিকে ফাইল দেখার জন্য ঝুঁকতেই আবারও ক্লিভেজ দৃশ্যমান হলো। আরশ তাকালো না, ডায়নাকে বুঝিয়ে দিয়ে বলল, এবার আপনি আসতে পারেন। ডায়না কেবিন থেকে বের হওয়ার সময় আরশ কাপড় নোট করলো। পেছন থেকে আবারও ডাক দিল ডায়নাকে। ডায়না ফিরে তাকাতে আরশ চোখ নামিয়ে নিল। তার ডায়নাকে কিছু বলতেই মুখে বাজছে। চোখ নামিয়ে রেখে কথায় ঝাঁজ মেশালো। এটা কোনো মডেলিং বা শো এর জায়গা না। এখানে আপনি নিজের শরীর দৃশ্যমান করে আসছেন। এখানে আরো অনেকে কাজ করে, আমি নোটিস করেছি তারা তো এইরূপ পোশাক পরিধান করে না। আপনি নিজের শরীর ঢেকে রাখতে না পারলে আমার কোম্পানিতে আসার কোনো প্রয়োজন নেই। যে কাজের জায়গায় এই সকল ড্রেস পরিধান করে তাকে আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। দয়া করে আপনি আজ যান। এই সকল কাপড় চেঞ্জ করতে পারলে আগামীকাল থেকে আসবেন, না হলে আসার দরকার নেই। ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ক্যাম্পাস দিয়ে হেঁটে যেতে যেতে সৌরভী কথা তুলল। স্যার তোকে তার নজরে রাখছে, মানে এই বুড়ো বয়সে স্যারের সামথিং ফিলিং হচ্ছে সাদিয়াকে দেখে। বুড়ো বয়সে প্রফেসর আনোয়ারের প্রেমে পড়ার ভীমরতি হয়েছে। আমি মরছি আমার জ্বালায়, আর তুই আছিস সামথিং নিয়ে। আমাকে ব্যাডের খাতায় মার্ক করে নিয়ে চলে গিয়েছে। এখন আমার কি হবে? কোনো রকম টেনে টুনে পাশ করি, তার মধ্যে স্যার এখন আমার পেপার A to Z অক্ষর ভাই অক্ষর আমার খাতা দেখবে। ওসব বাদ দে, তুই ওই সময় হাসলি কেন? বোন বলিস না, প্রফেসর আনোয়ার যখন কথা বলছিলেন আমার বলতেই হাসি আসছে। স্যারের ওপরের পাটি সামনের দাঁত খুলে ঝুলে পড়েছিল। তুই আর সৌরভে কথা বলাইছিলি, আর আমি স্যারের দাঁত ঝুলে পড়া দেখে প্রথমবার হেসেছিলাম, পরের বার আবার সেটা মনে করে হেসেছিলাম। আমার স্যারের ওই সময়ের কথা মনে হলেই হা হা হি হি করে হাসতে ইচ্ছে করে। এই দেখ বোন, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে। সৌরভী আর নুসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। মেঘাচ্ছন্ন আকাশ। মেহেরুন্নিসা পায়চারি করছিলেন বাগানে। কিভাবে জাইনকে রাজি করানো যায়, মনে মনে ফোন দিয়ে আটলেন কিভাবে বিয়ে দিবেন, কি করলে খচ্চর ছেলেটা রাজি হবে। পায়চারি করতে করতে হঠাৎ দেখলেন জাইন এদিকেই আসছে। মেহেরুন্নিসা হাঁটাহাঁটি বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন লাঠিতে ভর দিয়ে। দাদি কি করছেন? মেহেরুন্নিসা কথার উত্তর না দিয়ে চোখ ধীরে ধীরে বুজে নিলেন। হাত থেকে লাঠি ফসকে পড়ে গেল। লাঠিবিহীন মেহেরুন্নিসা পড়ে যেতে গেলেন। জাইন দৌড়ে এসে মেহেরুন্নিসাকে চেপে ধরল নিজের শরীরের সাথে। মুখে হালকা চাপড় দিয়ে ডাকলো জাইন। দাদি শুনতে পাচ্ছেন? হ্যালো দাদি, ও দাদি, কি হয়েছে আপনার? মেহেরুন্নিসার সারা শব্দ পাওয়া গেল না। জাইন কোলে তুলে নিল মেহেরুন্নিসাকে। কোলে করে নিয়ে গিয়ে মেহেরুন্নিসার রুমে শোয়ালো। মা, ও মা, দেখো দাদির কি হয়েছে, বাগানে অচেতা মাথা করে পড়ে গিয়েছে। নুসরাত, রোহিণী আর ইরহাম দৌড়ে আসলো। ছোট আম্মু, আম্মু কোথায়? থতমত খেলেন রোহিণী। কিছু বলতে গিয়ে কথা পাল্টে নিলেন। ডাক্তারের কাছে গিয়েছে, এসে যাবে। শরীর খারাপ করেছে। বিশেষ কিছু না। আমার কি হয়েছে জানি না, হয়তো দেখলাম চোখ বুজে ফেলেছেন, তারপর আমার উপর পুরো ভর ফেলে দিলেন। মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। পানি ছিটালে জ্ঞান ফিরবে, আপনি একটু দেখুন ছোট আম্মু। বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে জাইন মেহেরুন্নিসাকে ছিটালো। মেহেরুন্নিসার প্রতিক্রিয়া পাওয়া গেল না। আমি ডাক্তারকে কল করছি, আপনারা ততক্ষণ চেষ্টা করুন জ্ঞান ফেরানোর। জাইন চলে যেতে নুসরাত এক লাফে বিছানায় উঠে গেল। মেহেরুন্নিসার কানের কাছে গিয়ে বলল, ভালো অভিনয় শিখেছ বুড়ি। জাইনকে জব্দ করতে তুমি একই পথ বেছে নিলে। মেহেরুন্নিসা উঠে বসলেন। আশপাশ তাকিয়ে সতর্ক গলায় বললেন, চিন্তা করতেছে সেই রকম কর, নইলে জাইন বিশ্বাস করব না। আর ডাক্তার জাইনের কাছে আইসার আগে সব বুঝাইয়া বইলা দিস। জাইনের বুটির শব্দে মেহেরুন্নিসা আবারও আগের মতো চিত হয়ে শুয়ে পড়লেন। নুসরাত ফিসফিস করে বলল, এত চোখের পাতা নাড়ালে হয় বুড়ি? অভিনয় ঠিকভাবে করতে পারছো না তুমি। এইভাবে তো ফেল করবা। সুন্দর করে অভিনয় করো, চোখের পাতা যেন না নড়ে, তাহলে তো বুঝে ফেলবে। জাইনের চোখ মুখ শক্ত, গম্ভীর মানুষ, অতিরিক্ত শান্ত, ঝড় আসার পূর্বাভাস। দাদি, নাটক বন্ধ করুন। আমি দেখেছি আপনি ঠিক আছেন। একটু আগে নুসরাতের সাথে কথা বলছিলেন, আমাকে দেখে আবার শুয়ে পড়লেন। মেহেরুন্নিসা নাক ফুলিয়ে বালিশে ভর দিয়ে উঠে বসলেন। নুসরাতের দিকে তাকিয়ে ভেংচি কাটলেন। ইরহাম হু হু করে হেসে উঠল। রোহিণী মুখ চেপে হেসে দিলেন। খুব হাসি আইতাছে, হাইসালো। হাইসা আমার ঘর থেকে বিদায় হও। আমার সহ্য হইতাছে না তোমাগো জন্য আমি ধরা পড়ে গেলাম। যাও বিদায় হও। রোহিণী বের হলে রোহিণীদের পেছন পেছন জাইন বের হতে যাবে। মেহেরুন্নিসা ডেকে উঠলেন। জাইন আবার মেহেরুন্নিসার কাছে ফিরে গেল। মেহেরুন্নিসা কিছুটা সরে গিয়ে বিছানায় হাত দিয়ে বসার জন্য ইশারা করলেন। জাইন বসলো। জাইনের পিঠে হাত বুলিয়ে দিলেন মেহেরুন্নিসা। তুই আমারে একটুও ভালোবাসিস না। কে বলেছে দাদি? কেন,
কেউ বলতে হইব? আমি বুঝবার পারি। জাইন কথা বলল না। মেহরুন্নিসা ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি মনে করে এবার কথা তুললেন। তোর দাদার সাথে আমার বিয়া। আমার শাশুড়ি মানে তোর দাদার আম্মা জোর কইরাইছিল তোর দাদার আইগা মাইগা আগুন হইয়া 1 সপ্তাহ বাড়ি থাইকা উধাও। আমি চিন্তাই শেষ। আমার শাশুড়ি কইতো এমনে বাড়ি চইলা আইব সময় হইলে। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন তোর দাদা আইলো বাড়ি ফিরা। প্রথমে আমার সাথে রাগারাগি করতো, আমারে দেখলাই চিল্লাচিল্লি করতো, পুরা পাড়া এক জায়গায় কইরা ফেলাইতো। পরে ধীরে ধীরে দেখি আমারে দেখলে চিল্লাপাল্লা করে না। এরপরে তোর বাপের জন্ম হইল, তারপর ইশরাতের বাপের, এইভাবে সবগুলো জন্ম হইল। আমার শাশুড়ি আরেক পোলা আসিল, হেডি ভেঙ্গাতো তোর দাদারে, বলতো কি কইছিলা দা ভাই তুমি আর করলা কি? মেহরুন্নিসা অট্ট হাসিতে ফেটে পড়লেন। আগের দিনগুলো কত সুন্দর ছিল, এখনো ওনার চোখে ভাসে। দেখতে দেখতে কত বছর কেটে গেল স্বামী ছাড়া। হঠাৎ এই কথা আমাকে কেন বললেন দাদি? তোর জন্ম হওয়ার পর আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার মাইয়া সন্তান বেশি পছন্দ না। যখন ইশরাতের জন্ম হইল, দাই আইয়া কইল মাইয়া হইছে। আমার ইচ্ছা কইতাছিল না দেখবার। নাসির আইয়া আমারে লইয়া গেল তার ঘরে। আমি যাইবার চাইছিলাম না, পোলা রাগ করবো এই জন্য গেলাম। যখন আমি ইশরাতটার মুখ দেখলাম, মুখটা দেখা কি এক শান্তি লাগছে জানে, তোর কইবা বুঝাইবার পারুম না। এই বাড়ির ওই বাড়ির মানুষ যখন ইশরাতরে দেখতে আনলো আর বলতো পুরা আমার মতো দেখতে, বড় হইয়া আমার থেকে বেশি সুন্দর হইব, পরান্ডা জুইরা যাইতো। এখন মনে করিস না তোরে আমি ভালোবাসি না? তোরে আমি ভালোবাসি, এইটা সত্যি কথা, কিন্তু তোর থেকে আমি বেশি ভালোবাসি ইশরাতরে। এত কথা আমাকে কেন বলছেন দাদি? আর ওইসব জেনে আমি কি করব? মেহরুন্নিসা কথার উত্তর দিলেন না। এতক্ষণে জাইনের পিঠে হাত বোলানো হাত থেমে গিয়েছে। বিয়া কইরানে জাইন, রাজি হইয়া যা, দেখবি ঠকবি না তুই। দাদি সম্ভব না, আমি আপনাকে আগেই বলছি, এখনো বলছি সম্ভব না। জাইন মেহরুন্নিসা আর কোনো কথা না শুনে রুম থেকে বের হয়ে গেল। মেহরুন্নিসা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাইনের যাওয়ার পথে। রাতের বেলা লিপি বেগম সন্ধ্যার দিকে মেহরুন্নিসার পাশে কতক্ষণ বসেছিলেন। মেহরুন্নিসা আজ চুপচাপ। যখন লিপি বেগম জিজ্ঞেস করলেন শরীর খারাপ করেছে কিনা, তিনি চুপ ছিলেন। অন্যদিনে কথা বলে নিজের গল্পের আসর রমরমা করে ফেলেন, আজ আর কথা বললেন না। মেহরুন্নিসা রাতের খাবার কোনোদিন নিজের রুমে বসে খান, আবার কোনোদিন টেবিলে বসে সবার সাথে খাবার খান। রাতের খাবার দিতে গেলেন নাজমিন বেগম। মেহরুন্নিসাকে অসময় শুয়ে থাকতে দেখে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মেহরুন্নিসা নড়চড় না দেখে ঘাবড়ে গেলেন কিছুটা। পাশে বসে শরীরে ধাক্কা দিলেন, মা বলে ডাক দিলেন। মেহরুন্নিসার কোনো প্রতিক্রিয়া না দেখে চিৎকার করে স্বামীকে ডাক দিলেন। বড় ভাবি, ঝর্ণা, রুহিণী, দেখে যাও, আমার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নাজমিন বেগমের গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ির সবাই এসে জটলা বাঁধল মেহরুন্নিসার ঘরে। আরশ ডাক্তারকে কল দিল যত দ্রুত সম্ভব আসার জন্য। জাইন কাছে বসে পালস চেক করলো। ইতিমধ্যে বাড়ির মহিলারা কান্না করা শুরু করেছেন। হেলাল সাহেব ওনার স্ত্রীকে ধমক দিয়ে মুখ বন্ধ করালেন। ঝর্ণা বালতিতে করে পানি নিয়ে আসলেন, মাথায় চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। মেহরুন্নিসার জ্ঞান ফিরল। তিনি নিভু নিভু চোখ খুলে তাকালেন সবার দিকে, উঠে বসার চেষ্টা করলেন। নাসির মায়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে দিলেন। ডাক্তার আসলো 15 মিনিট পর। মেহরুন্নিসাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার ফলে প্রেশার হাই হয়ে গেছে, ওনার শরীর দুর্বল, প্রেশার হাই হওয়ার জন্য শরীর সহ্য করতে পারেনি, তাই উনি বেহুশ হয়ে গেছে। ওনাকে চিন্তা থেকে রিলিফ রাখার চেষ্টা করুন, আর কোনো বিষয় নিয়ে যেন মাথায় চাপ না আনেন সেই দিকে খেয়াল রাখবেন। ডাক্তার কিছু ওষুধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল চিন্তামুক্ত রাখার জন্য। আম্মা, আপনাকে এত চিন্তা করার কথা কে বলেছে? আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? আমার আবার কি হইব? আমি মইরা গেলে কার কি? আম্মা, আজ বলেছেন, অন্য কোনো দিন এসব কথা মুখেও আনবেন না। আমি মইরা গেলে তোমরা আদায় পাইবা, আমি তো তোমা করে ডিস্টার্ব করতেছি। আম্মা, এসব তোমাকে কে বলেছে? খারাপ কথা মুখে আনবেন না, আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার কোন কথা আমরা শুনি না? সব কথা তো শুনি, তারপরেও এসব কথা কেন আম্মা? সকলেই সহমত পোষণ করলেন। মেহরুন্নিসা জাইনের দিকে তাকিয়ে রইলেন। আম্মা, এইটা তোমার আর তোমার নাতির ব্যাপার, এসব সম্পর্কে আমরা কিছু জানি না। আপনারা দুজন বুঝুন কি করবেন। 2 দিন পর মইরা যামু, বুড়ি মানুষ আমি, আর তো কিছু বলুম না। বাপ, তুই তোর পোলাডারে বোঝা, আমি মরার আগে ওগো বিয়া দেখে যাইবার চাই। দাদি
দুদিন পর সেই তো মরবে, তাহলে আমার বিয়ে দেখলে কি আরো দুদিন বেশি আপনি বাঁচবেন? লিপি বেগম ছেলের পিঠে থাপ্পড় মারলেন। এইসব কি অসভ্যের মতো কথা বলছো? ভদ্রতা বজায় রাখো জাইন। আম্মা, এখানে আমার কি বলার আছে? আর এটা তো আপনার আর আপনার নাতির ব্যাপার, আমরা কি বলবো এখানে? আমি জাইনের সাথে একান্তই কথা কইতে চাই, তোমরা একটু বাইরে যাও। সবাই চুপচাপ বাইরে বেরিয়ে গেল। নুসরাত না যাওয়ার জন্য গাইগুই করলো। ইরহাম টেনে নিয়ে গেল বাহিরে। জাইন এইখানে আইয়াবো। জাইন বসলো। মেহরুন্নিসা প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন, তবুও বলল না। তাই অন্য পন্থা অবলম্বন করলেন। পন্থাটা তাকে নুসরাতই দিয়েছে। তুই কেন বিয়ে করতে চাস না? কারণটা আমারে ক। দাদি, আমি কি বলেছি কোনোদিন বিয়ে করব না? আবার বল, ভুই লাগেছি, আবার ক। আমি ডেলাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে জীবন সঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর করবেন না দাদি, আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়া কইরা নিছে, তাইলে তুমি বিয়া কইরা ফালাইতে কি সমস্যাটা কি হইছ? দাদি এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমার হৃদয় কাউকে জায়গা দিতে পারবে না। ডেলা তো তোরে চাইলে আশি করে বিয়া কইরা ফেলাইছে, তুমি ওর জন্য বিয়া করবা না? তুমি এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি? ও বিয়ে করলে আমাকে করতে হবে এরকম কোনো কথা নেই। ডেলা তোমারে ওই দিন কইছিল না তুমি রইবা সারা জীবন এইরকম, কেউ তোমারে বিয়া করব না তোমার এই চরিত্রর লাইগা। তোমার মতো ফাটা কেষ্টরে কে বিয়া করব? লও, ওর কথা হাসা হইয়া যাইতাছে। কখন বলো দাদি এই কথা? আমি তো শুনিনি। তুই শুনবি কা? এইসব তোর কানে ঢুকবো না। তোর কানে ঢুকবো ডেলার মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সদ্ব্যবহার করলেন মেহরুন্নিসা। ভাবুক জাইনকে আরো ভাবার্থ করে বললেন, এই সুযোগ তোমারে নিজেরে প্রমাণ করার। সুযোগ একবার আয়, বারবার আয় না। এই সুযোগ ব্যবহার কর জাইন। জাইন মেহরুন্নিসার কথার মারপ্যাচ বুঝলো না। মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি? আরে নিজেরে প্রমাণ কর। ডেলা মেলারে চোখে আঙুল দিয়া দেখাইয়া দাও ওর থেকে ভালো মাইয়া তুমি বিয়া কইরা ফেলাইছো। যখন দেখবো তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া কইরা সুখে সংসার করছিস, তখন দেখবো আর জ্বলবো ডেলা। দাদি সত্যি? হ্যাঁ সত্যি। নিজেরে প্রমাণ কইরা দেখাইয়া দে তুই ওর থাইকা ভালো মাইয়া বিয়া করছস। তোরে বিয়া না করে ডেলার জীবনের সব থাইকা বড় ভুল ছিল। জাইন মাথা নাড়ল। হিংসা হলো আশিককে। এত বছর ডেলাকে আগলে ও রেখেছে, আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ও সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দিবে ডেলার থেকে সুন্দর মেয়ে বিয়ে করে। একবার ক তুই রাজি বিয়া করতে? জাইন ওপর নিচ মাথা নাড়ালো। মেহরুন্নিসা চুপিসারে নিজের মোবাইল হাতে নিলেন। রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল, আমি বুঝবার পারছি না কি কথা কোস। তুই কি রাজি বিয়া করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ। হঠাৎ ঘড়ির ঘন্টা বিকট শব্দে বেজে উঠল। মেহরুন্নিসা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজছে। জাইনের ভারী স্বরের আওয়াজ আসলো, আমি রাজি। পরে কিন্তু পোল্টি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাই নাই। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়ে করতে আমি রাজি। জাইন বিয়ে করার জন্য রাজি হওয়ার সাথে সাথে মেহরুন্নিসা এই মুহূর্তে বিয়ে দেওয়ার জন্য তাড়া দিলেন। হেলাল সাহেব বললেন, আম্মা আগামীকাল বিয়ে দিব। এত রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে কিভাবে দেব? কিন্তু মেহরুন্নিসা মানতে নারাজ। তার এক কথা, আজ যখন রাজি হয়েছে তখন আজই বিয়ে দিয়ে দিতে হবে। যে কোনো সময় জাইন পাল্টি মেরে দিতে পারে। জাইনের ওপর বর্তমানে কোনো প্রকার বিশ্বাসই নেই ওনার। রাজি হয়েছে যখন, তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এই সুবর্ণ সুযোগ কে মিস করবে? রাত 11:30টার দিকে মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বাড়িতে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব কাঁচা ঘুম রেখে আসতে চাইছিলেন না। মেহরুন্নিসা ধমক দিয়ে বললেন আসার জন্য। তিনি যত টাকা দিয়ে বিয়ে পড়ান তার থেকে দ্বিগুণ টাকা দিবেন। দ্বিগুণ টাকা পাওয়ার লোভে কাঁচা ঘুম রেখে মসজিদের ইমাম বললেন 15 মিনিটের ভেতর আসছেন তিনি। ইসরাত ভার্সিটি থেকে সন্ধ্যের দিকে আসায় ভাত খেয়ে সন্ধ্যাবেলা থেকে ভাত ঘুম দিচ্ছিল। ক্লান্ত শরীর, পেট ভরা থাকায় আজ রাতে খাবার খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত ইসরাতকে নাজমিন বেগম ঘুম থেকে টেনে তুলে ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসিয়ে দিলেন। ইসরাত ঘুমে তাকাতে পারছে না। এক চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে সোফার পেছন দিকে ভর দিয়ে চোখ বুজে নিল। আগে ঘুম, তারপর অন্য কিছু। ইরহাম হেসে লুটোপুটি খাচ্ছে। তার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত বিয়ে এটা।
বিয়ের কোণে সোফায় বসে ঘুমোচ্ছে, আর বর ট্রাউজার, মাথায় টুপি আর গেঞ্জি পরে সোফার উপর বসে মাথা নিচের দিকে রেখে মুখ গোমড়া করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে না এদের দুজনের বিয়ে। নাজমিন বেগম ওনার বিয়ের ওনা নিয়ে এসে ইসরাতের মাথায় পেঁচিয়ে দিলেন। ইমাম সাহেব এসে সোফায় বসে গেলেন। কোণে এখনো ঘুমোচ্ছে। জাইন গম্ভীর গলায় সালাম দিল ইমামকে। আমি বিয়ে করার আগে ইসরাতের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা কও, আমাগো কোনো সমস্যা নাই গা, কিন্তু যা কইবার এখানে তারা ইয়া কইবা। এখন পার্সোনাল কথা কইবার সময় নাই গা। সবার সম্মতি নিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই ইসরাত। হ্যাঁ অথবা নাতে উত্তর করো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি না করে দিলে এই বিয়ে হবে না, কেউ তোমাকে জোর করবে না। ঘুমন্ত ইসরাত কোনো কথা শুনল না। তার মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, সবকিছু মেনে নিলেই গিয়ে আরামে ঘুম দিতে পারবে। কোনো রকম এখান থেকে বের হতে পারলেই হলো। মাথার ভেতর ভূ ভূ শব্দ হচ্ছে ঘুমের অভাবে। সবাই চুপ করে আছে ইসরাতের উত্তর শোনার জন্য। নিস্তব্ধ পরিবেশে মেইলি রিনরিনের শব্দ ভেসে আসলো। হ্যাঁ। ইসরাতের স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। দেনমোহর কত টাকা বাঁধবো? 20 লক্ষ টাকা বাঁধেন। ভাই নগদ টাকা দিতে হবে আমার মেয়েকে, মনে রাখবেন কিন্তু। আমার ছেলের কি টাকার অভাব? তাহলে বিয়ে পড়ানো শুরু করি। ইমাম সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। 20 জুলাই রাত 12:32 নগদ 20 লক্ষ টাকা ধার্য করিয়া সৈয়দ জাইন হিলালের সহধর্মিণী হলেন সৈয়দা ইসরাত নাসির। দুজনের জীবন এক সুতোয় বাঁধা পড়ল। বিয়েতে উপস্থিত ছিল আরশ, ইরহাম, নুসরাত আর বাড়ির কর্তীরা। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, তাই আর ঘুম থেকে তুলতে নিষেধ করে দিলেন হিলাল সাহেব। বিয়ে শেষ হতে ইসরাত ইমামকে সালাম দিয়ে নিজের রুমে গেল ঘুমানোর জন্য। আগামীকাল সকালে ভাবা যাবে কি হয়েছে, এখন ঘুমানো প্রয়োজন। আজ এত আরামের ঘুম আসছে কেন? ঘুম মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে। এখন না ঘুমালে মনে হচ্ছে মরেই যাবে। ইসরাত কোনো রকম রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আহ, শান্তি। চোখ দুটো লেগে আসলো। চোখের সামনে সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। অন্যদিকে নুসরাত নখ কামড়াতে কামড়াতে নখ ব্যথা করে ফেলেছে, তারপরও কামড়ানো বন্ধ করছে না। গভীর চিন্তা করছে ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে জাইনের সাথে। ইসরাতের পরে বিয়ে হওয়ার কথা ছিল জায়ানের। জাইনের বিয়ে হয়ে গেল, এবার জায়ানের পালা। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে জায়ানকেও। তারপর কার পালা? ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি ইসরাতের বিয়ে দেওয়ার কি ছিল? সোফার ওপর দুপা তুলে বসলো। গভীর চিন্তায় লিপ্ত নুসরাত। খাল কেটে কুমির নিয়ে এসেছে নিজেই নুসরাত। বুড়ির কানে এসব কথা ঢুকানোর কি ছিল? আরো 2-1 বছর পর ইসরাতের বিয়ে হলে কি এমন হতো? চোর গেলে বুদ্ধি বাড়ে। নুসরাতের অবস্থা সেরকম। কি করা যায়, কি করা যায়? চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। সাথে আরেকটা চিন্তা আসলো মাথায়। আরশের বাচ্চা এখন তার বেয়াই। দুজন বেয়াই বেয়াই। শেষ, সব শেষ। জীবনে যা স্বপ্ন দেখেছিল সব শেষ। ভেবেছিল কত কি ইসরাতের জামাইয়ের ভাইয়ের সাথে ইটিস পিটিস করবে, সব ধুলিসাৎ হয়ে গেল। বেয়াইয়ের হাত ধুয়ে আর টাকা পাওয়া যাবে না। ইসরাতের জামাইয়ের জুতো লুকিয়ে টাকা পাওয়া যাবে না। বিয়ের দিন গেট ধরলেও টাকা পাওয়া যাবে না। আরশের বাচ্চা ওখানে দাঁড়িয়ে ধমকাধমকি করবে। সবকিছু নুসরাতের চোখে এখনই ভাসছে। চিন্তা করতে করতে পা নামিয়ে বসলো নুসরাত। নখ কামড়াতে কামড়াতে সিঁড়ির দিকে হেঁটে গেল। 2-3 দিন আগের কথা মাথায় আসলো নুসরাতের। ইচ্ছে করলো মাথা নিয়ে দরজার সাথে বাড়ি দিতে। কে নাড়া দিয়েছিল তাকে এসব আইডিয়া দেওয়ার জন্য? ধীরে ধীরে নিজের কর্মকাণ্ডের কথা মনে হলো। শয়তানি লাড়া দিয়েছিল ওই সময়। দাদি, জাইন ভাইয়ের বিয়ে দিতে চাও তুমি? শোনো, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। অনেক তো ইমোশনাল কথা বললে, পটলো? পটলো না। তুমি ভাইয়াকে ধোকা দাও। ভাইয়াকে তোমার কথা দিয়ে ফাঁসিয়ে ফেলো, দেখবে এমনি রাজি হবে। কিভাবে ফাঁসাবো বইলা দে? কেন বলবো? আমার কি বেনিফিট এখানে? বলবো না। বেনিফিট ছাড়াই নুসরাত সৈয়দ কোনো কাজ করে না। টাকা দে মনে তোরে। কত চাইস তুই? বেশি না, তুমি বুড়ি মানুষ দাদা, 1000 টাকা দিলে হবে। আমি আবার মানবতার ফেরিওয়ালা। আচ্ছা ডাইন, এইবার ক। এদিকে আসো। জানো না দেয়ালেরও কান আছে? কানে কানে বলি। কানে কানে নুসরাত শিখিয়ে দিল কি কি করতে হবে। মেহরুন্নিসা বললেন, কাজ করবে না করলে টাকা ফেরত। একদম 100% সত্যি কথা। বান্দার বিষয়ে কোনো মিথ্যা কথা বলে না নুসরাত। কথাগুলো মাথায় আসতেই নুসরাতের নিজেকে ইচ্ছে করলো নিজেকে ঠাস করে থাপ্পড় মারতে। মাত্র 1000 টাকার জন্য এদের বিয়ে দিয়ে দিল। এসব কুটনামি আইডিয়া দিল বুড়িকে। নিজের পায়ে কুড়াল মালিরে গাধি। ইসরাতের অন্য জায়গায় বিয়ে হলে আরো বেশি টাকা আয় করতে পারতি। বলতি কোথাকার।
নিজ মনে নিজেকে ধিক্কার জানালো। আর করবি টাকা দিয়ে কাজ? লে, এবার লোকসান সামলা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মাথায় নিজে দু একটা গাঁটটা মারল। আরশ সোফার ওপর বসে কখন থেকে খেয়াল করছিল নুসরাতকে। সোফার ওপর পা তুলে বসে, আবার নামায়, কিভাবে আবার চোখ বড় বড় করে। পরে সিঁড়ি দিয়ে যেতে যেতে নিজেকে গাঁটটা মারে, মাথায় বাড়ি মারছে। পাগল হয়ে গেল নাকি বোনের বিয়ের শোকে? আরশের হঠাৎ মনে হলো অনেকদিন হয়েছে নুসরাতকে জ্বালায় না, আজ একটু জ্বালাতে ইচ্ছে করলো। নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হলো, কি ভাবছে এসব, তবুও জ্বালাতে ইচ্ছে করছে। সবকিছু এক সাইডে রেখে আরশ উঠে দাঁড়ালো, ট্রাউজার ঠিক করে টি শার্ট টেনে ভাঁজ ঠিক করলো। নুসরাত ডিপ্রেশনে মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটছিল আর ভাবছিল কত বড় লস করলো নিজের। নিজ মনে গান গাইলো, পরাণ যায় জ্বলিয়া, পরাণ যায় জ্বলিয়া। হা হা হা। একে তো রোগা, তার উপর চুলগুলো কোনো রকম বান করে রাখা থাকে, যা 2 মিনিট পর পর শুধু খুলে যায়। রোগা শরীরের ওপর ওভারসাইজ টি শার্ট আর ব্যাগি প্যান্ট পরে হাঁটছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো মৃতদেহ হেঁটে চলেছে। নাজমিন বেগম ইসরাতের রুমে এয়ার কন্ডিশন আনার জন্য গিয়েছিলেন। হঠাৎ ঝুঁকে কিছু আসতে দেখে চিৎকার করে উঠলেন। নুসরাত সোজা হয়ে মায়ের দিকে তাকালো। চুলগুলো সামনের দিকে এসে মুখ চোখ ঢেকে গিয়েছে। হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। ডিপ্রেশনে মুখ দিয়ে বের হলো আওলা ঝাওলা কথা। চিৎকার করছে কেন আম্মা? নাজমিন বেগম বুকে থুথু ছিটিয়ে নুসরাতের পিঠে হালকা জোরে থাপড় মারলেন। মরা মানুষের মতো হাঁটছিস কেন? আর চুলগুলো বাঁধিস না কেন? সারাদিন জিনের মতো ঘুরে বেড়াস। এখন যদি তোকে দেখে আমি হার্ট অ্যাটাক করতাম তখন কি হতো? যখন হতো তখন দেখা যেত, এখন এত ভেবে কি লাভ? থাপড়ে লাল করে দিব। যা চুলগুলো গিয়ে বাঁধবি, না হলে তোর একদিন কি আমার একদিন। আম্মা, আমার হাত কিরকম লক্কর ঝক্কর হয়ে গিয়েছে, এই দেখো, কাজ করছে না। হাত নাড়িয়ে দেখালো নুসরাত। কান্না করে দিবে দিবে করে আবারও হেসে উঠল, আবার ভং ধরা কান্না করে দিল। এই মরা মানুষের মতো করবি না। তুই খাবার পাস না আর পাগলের মতো হাসা বন্ধ কর। পাগল হয়ে গিয়েছিস? এরকম রোগা হলে কিভাবে? আর এসব কি কাপড় পরিস? এর ভিতর তো আমার জায়গা হয়ে যাবে। এসব কাপড় পরিস বলে তোকে আরো বেশি মরা মানুষ লাগে। যা চুল বাদ গিয়ে। আমি যদি আজ চুলে খোপা পাই নুসরাত, তোর চুলে আগুন ধরাবো। নাজমিন বেগম ধমকে ধমকে এয়ার কন্ডিশন নিয়ে চলে গেলেন। নুসরাত এবার সিঁড়ির রেলিং ধরে বসে পড়ল। পায়ে শক্তি পাচ্ছে না, কান্না আসছে, আবার হাসিও আসছে। এ কি হলো? আরশের বাচ্চা তার বিয়ে হয়ে গিয়েছে। আহা, হাত পা ছড়িয়ে বসে রইল। রুমে যাওয়ার কোনো তাড়া নেই নুসরাতের। আরশ এতক্ষণ মা মেয়ের কথা শুনছিল, এবার এসে নুসরাতের সাথে লেগে বসলো। কি হয়েছে তোর? এভাবে মরা মানুষের মতো পড়ে আছিস কেন? আরশের কথার উত্তর দিল না। নুসরাতের গান গাইতে ইচ্ছে করলো। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গান গেয়ে উঠল। আমার টাকাগুলো সব উড়াইয়া লইয়া গেল। যাই না, কত কি ভাবছিলাম, সব মাটির মতো ধুলিস্বাদ হয়ে গেল। আরিশ আমার প্লেনে সব পানি ঢেলে দিল। না 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 না, আমি নিজেই নিজের প্লেনে পানি ঢালছি। আহা আহা করে মুখ দিয়ে শব্দ করলো কান্না করার মতো করে। তারপর আবারও হেসে উঠল। আরশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এর কি হয়েছে? এরকম করছে কেন? আর এসব কি গান গাচ্ছে? কোনো মানুষের গলায় সুর এত বেসুরা হয়? আরশের ভেতর থেকে কেউ বলল, হয়তো তোর সামনে যেটা বসে আছে এর হয়। আরশের মনে হলো আজ আর ঝগড়া করবে না। কিভাবে ঝিম মেরে বসে আছে। রুমে গিয়ে ঘুমানোই উত্তম। চুপচাপ উঠে দাঁড়ালো। নুসরাত বসে রইল নিজ জায়গায়। ও ডিপ্রেশনে এখানে বসে ডিপ্রেশন দিবস পালন করবে আজ। পরে রুমে যাবে। আরশ একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আফসোস রইল আজ জ্বালাতে পারল না বলে মেয়েটাকে। পরের দিন সকালবেলা ইসরাতে যখন ঘুম ভাঙল, তখন রাতের কথা ধীরে ধীরে মনে হতে লাগলো। ইসরাতের মনে পড়ল জাইন তাকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা। সে স্বীকারোক্তি হ্যাঁ দিয়েছিল। বিয়ে হয়ে গিয়েছে তাদের। ঘুমের কারণে জিনিসগুলো আধো আধো মনে আছে। ইমাম সাহেব তাকে কবুল বলার কথা বলতেই ইসরাত সেকেন্ডের সাথে কবুল বলে দিয়েছিল। একটু কান্নাকাটি করেনি। হায় আল্লাহ, এ কি করলো? সত্যি বিয়ে হয়ে গিয়েছে নাকি নিজে স্বপ্নে দেখছে? চিমটি কাটলো, না সবই ঠিক আছে। পাশে তাকিয়ে দেখলো নুসরাত ঘুমিয়ে আছে। ইসরাত ধাক্কা দিল, নুসরাত নড়ে চড়ে ঘুমিয়ে গেল। এই উঠ, কাল রাতে কি হয়েছে A to Z বল। নুসরাত ঘুমের কারণে কথা বলতে পারল না। রাত 3টার সময় এসে ঘুমিয়েছে। ও প্রচুর ডিপ্রেশনে, কথা বলতে ইচ্ছে করলো না। ইসরাত মাংস ধরে হাতের বাহুতে চিমটি কাটলো। নুসরাত চোখ বুজে থেকে থাপড় মারলো ইসরাতকে। জ্বালাস না তো, ঘুমোতে দে, সর এখান থেকে। ইসরাত ঘাড় তারার মতো পড়ে রইল। আবার জিজ্ঞেস করলো, আগে বল কি হয়েছে কাল রাতে?
আমি কি কিছু ভুল ভাবছি নাকি এটা সত্যি? নুসরাতের ইচ্ছে করলো ইসরাতকে মাথায় তুলে আছাড় মারতে, দাঁতে দাঁত চেপে বলল, কাল রাতে তোর আর তোর জামাইয়ের বাসর হয়েছে, তারপর একটা বাচ্চা তোর জামাই পয়দা করছে, হয়েছে খুশি, এবার যা এখান থেকে, মাল জ্বালাস না তো। ইসরাত নাছোড় বান্দা, সে নড়ল না। আবারও ধাক্কা দিল নুসরাতকে। নুসরাত এবার চিক্কুর দিয়ে ভয়ঙ্কর গালি দিল। ইসরাত গায়ে মাখল না। কিছু জানতে হলে কিছু সইতে হবে, এটা কোনো বিষয় না। প্লিজ বল কি হয়েছে, আমি মরে যাব বোন, চিন্তা আমার মাথা ফেটে যাচ্ছে। কই ফাটছে? আমি তো দেখতে পাচ্ছি না। খেয়ালি না করে বলতো কি হয়েছে। নুসরাত সব খুলে বলল। ইসরাত প্রচুর সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে থাকলো, তারপর হু হু করে কান্না শুরু করলো, বালিশের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিল। আমাকে জিজ্ঞেস করেছিল আর আমি কি সুন্দর রাজি হয়ে গেলাম। তুই কোথায় ছিলি ওই সময়? তুই না আমার থেকে নগদ 500 টাকা নিলি বিয়ে ভাঙার জন্য? বিয়ে ভাঙলি না কেন? হ্যাঁ, কি করছিলি ওই সময় তুই? ইসরাত রাগে নুসরাতের চুল চেপে ধরলো। নুসরাতও চুল চেপে ধরলো। তুই কেন হ্যাঁ বললি? তোকে জিজ্ঞেস করেছিল, তুই না করলি না কেন? মা বাবার ভদ্র সন্তান আপনি, হ্যাঁ বলেছেন কেন? আমি কি বলেছিলাম হ্যাঁ বলার জন্য? তুই কেন থামালি না আমাকে? তুই থামালে তো বিয়েটা হতো না। টাকা নিয়ে এভাবে বাটপারি করিস তুই? তোকে তো আমি কি করবো রে নুসরাত? টাকা দিয়েছিস তুই আমাকে? কখন, কোন সময়, এক্স্যাক্ট টাইমটা বল। আমি কি কোনো দায় নিয়ে রাখছি তোর বিয়ে ভাঙার জন্য? খুব ভালো হয়েছে, ছ্যাঁকা খোরের সাথে তোর বিয়ে হয়েছে। তোর জামাই ছ্যাঁকা খোর। তারপর কি? দুই বোনের মধ্যে ঠাস ঠুস করে ফাইট হলো, হাড্ডাহাড্ডি লড়াই। একজন লাথি মারে তো আরেকজন কিল মারে, একজন কিল মারে তো আরেকজন খামচি মারে। সচরাচর মারামারি সৈয়দ বাড়িতে কেউ করে না, আরিশা আর রাহান ছাড়া। নুসরাতের রুমের পাশে জাইনের রুম, আর জাইনের রুমের সামনের রুম আরশের। মারামারি শব্দ শুনে আরশ দৌড়ে আসলো। নখ ছাড়া দরজা খুলতেই নুসরাত আর ইসরাতকে দেখলো বসে আছে। আরশ ভ্রুকুচকে তাকালো। দুজনের চুলের অবস্থা ব্যাঘাতিক। ইসরাত ফর্সা হওয়ায় মুখ কিছুটা লাল হয়ে আছে। আরশ বুঝলো মুখে মার পড়েছে। সচরাচর দেখা যায় নুসরাতের হাতে মার খেয়ে ইসরাতকে কান্না করতে। তারপর কি? নাজমিন বেগমকে বিচার দেয় ইসরাত। নাজমিন বেগম এসে নুসরাতের গালে ঠুস ঠুস করে থাপ্পড় দেন। তারপরও এই শুধরাচ্ছে না। কি করছো দুজন? এই সকালবেলা তোমাদের রুম থেকে ঢুসঢাস শব্দ আসছে কেন? আর কোনো ভদ্র ঘরের মেয়েরা সকালবেলা এসব করে না। তোমাদের আচরণ দিন দিন দেখছি খারাপ হচ্ছে। আর নুসরাত, তুই বড় বোন একটা মারলে ঘুরিয়ে মারতে হয় না, জানো না? কেউ শেখায়নি তোকে? অভদ্র হয়ে যাচ্ছিস তুই। কি করেছি আমরা? আমরা তো জিম করছিলাম, তাই ঠুসঠাস শব্দ আসছিল। আর আপনার কাছে কখন আমি ভদ্র ছিলাম? সব দিন তো বিয়াদব, অভদ্র, অদ্ভুত, আরো কত কি ছিলাম। তাহলে চুলের এই অবস্থা কেন? আর ইশরাত, তুমি বড়, ওর মতো পাগলের সাথে মারামারি করতে যাও কেন? সেই তো তুমি বেশি ব্যথা পাও। পাগলের সাথে ভালো মানুষ লাগতে চায় না। মুখে কিছু লাগিয়ে নিও, আঁচড় পড়ে গিয়েছে। এসব পাগলের সাথে এক রুমে তুমি থাকো কিভাবে? আমার ভাবতেই ভয় লাগে। নুসরাত কিছুক্ষণ আরশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নেমে আধ খোলা দরজা পুরো খুলল। আরশের পাশে জায়গা থাকা সত্ত্বেও আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, আজ পাগল মেয়ে মানুষ। নুসরাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিশা আর আহানের রুমে গেল। রুমে গিয়ে দেখে দুজন বসে কথা বলছে। আহান উঠে দাঁড়ালো, নুসরাতকে দরজার সামনে দেখে ভেতরে আসতে বলল। নুসরাত রুমে ঢুকে ঠাস করে আহানের বিছানায় শুয়ে পড়ল। নুসরাতকে দেখে আহান গাইগুই করলো। নুসরাতের সামনে কিভাবে কাজটা করবে? বড় আপু মাথা ফাটাবে তার। নুসরাত চুপ করে তাকিয়ে দেখলো হচ্ছে কি এখানে। আহান নাক মুখ বিকৃত করে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল আর নুসরাত এসে সেটাই ব্যাঘাত ঘটিয়েছে। এরূপ মুখ বানিয়ে তাকিয়ে আছে আহান। কি এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে পারলে তুই আমায় কাঁচা চিবিয়ে খাবি। কিছু না, যা কর কর, আমি কিছু বলবো না। মনে কর আমি এখানে নেই। এখন কি করতে চাইছিলি কর। এই জন্য বড় আপু তোমাকে আমার এত ভালো লাগে। নুসরাত লজ্জা পেয়েছে, এমন ভাবে মুখ লুকালো। মুখে হাত রেখে হেসে উঠল। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। কি করবি কর, আমি লজ্জা পাই। এসব বলবি না আমার সামনে। আহান বই রাখা বক্স থেকে চুল কাটার মেশিন, তারপর ব্লেড বের করলো। নুসরাত খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকলো এরপর কি হয় দেখার জন্য। আহান ব্লেড হাতে নিয়ে আরিশার কাছে গেল। নুসরাত শুয়ে শুয়ে এদের গতিবিধি লক্ষ্য করছিল। ব্লেড নিয়ে আরিশার ভ্রু ঘষতে শুরু করলো। নুসরাত ধমক দিল, কি করছিস এসব? আরুর ভ্রুর মাঝে ব্লেড ঘষছিস কেন? ভ্রু উঠে যাবে তো। আরে বড় আপু চুপ করে শুয়ে থাকো তো। আমি আরুকে নিউ ভ্রু ডিজাইনিং করে দিচ্ছি। অল্ট ডিজাইন হয়ে গেছে এসব। তুমি চাইলে আমি তোমাকে ডিজাইন করে দিতে পারি। না ভাই, লাগবে না।
তুই আরুকে নিউ ব্রো ডিজাইন করে দে, আমারটা ঠিক আছে। নুসরাত আরাম করে বিছানায় শুয়ে সামনে তাকিয়ে রইল। আহান চুল কাটার মেশিন নিয়ে আরুর কাঁধ সমান চুল হাতে নিল। মেশিন চালিয়ে চুল কাটতে গেল। নুসরাত লাফ দিয়ে উঠে মেশিন টেনে নিয়ে গিয়ে আহানের মাথায় গাঁটটা মারল। আহান বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতকে ঝাড়ি মারল। উফ বড় আপু, ডিস্টার্ব করছো কেন? থাপড়ে উপরের পার্টির দাঁত ফেলে দিব। ভ্রু ডিজাইন করছিস কর না ভাই। ছোট মেয়েটা চুলের পেছনে পড়লি কেন? ওর চুলে হাত দিবি, আমি তোকে টাকলা বানিয়ে দিব। আরু এবার ওর ভ্রু তুই ডিজাইন করে দে। বলদির মতো হাঁ করে বসে রয়েছিস। আহানকে শাসিয়ে বিছানায় শুয়ে পড়ল নুসরাত। ইশারায় বলল শুরু কর। আরিশা চুল কাটার মেশিন দিয়ে আহানের মাথার মাঝখানে চুল কেটে দিল। আহান হাত দিয়ে ডান পাশ দেখালো, দেখিয়ে বলল এই পাশেও ডিজাইন করে দেওয়ার জন্য। আরিশা চারপাশ থেকে একটু একটু চুল কেটে আহানকে আবল বানিয়ে দিল। এরপর ব্লেড দিয়ে আহানের ডান ভ্রু মাঝ বরাবর ঘষল। বা ভ্রু ঘষতে যাবে রোহিণী রুমে এসে ঢুকলেন। আরিশার আর আহানের ভ্রু দেখে হাই হাই করে উঠলেন। নুসরাত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো, হাত ওপরের দিকে তুলে আড়মোড়া ভাঙলো, আবার বিছানায় বসলো। নুসরাত আম্মা, তুমি দেখোনি এরা এসব করছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়েই তো করলো, আমি দেখেছি তো। তাহলে নিষেধ করলে না কেন? আরে ছোট আম্মু, বাচ্চাদেরও তো একটু স্বাধীনতা দিতে হবে, তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কখন করবে? নইলে সারা বছর আমার মতো ডিপ্রেশনে থাকবে। যাও সরো তো এখান থেকে, তোমার উপর এখন আমার রাগ আসতেছে। তাহলে তো আর এখান থেকে সরবো না ছোট আম্মু, আজ পুরো দিন তোমার সাথে লেগে থাকবো। উফ, ভালো লাগে না। এদের তো নিষেধ করা উচিত ছিল। আহান রে, আজ তোরে কেউ বাঁচাতে পারবে না তোর বাপের হাত থেকে। আর আরিশা, তুমি বোকা নাকি? ও তোমার ভ্রু কেটে ফেললো আর তুমি বসে ওকে ভ্রু কাটার পারমিশন দিলে? কি বিশ্রী লাগছে তোমাকে? আম্মু, আমাকে সুন্দর লাগছে না? আহানের গোলগাল মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন রোহিণী। নুসরাত হেসে দিল আহানের চুলের কাটিং দেখে। রোহিণীও হেসে দিলেন। আহান রে, তোরে সোবলা মুরগির মতো লাগতেছে। নুসরাত আর রোহিণী হেসে গড়াগড়ি খেলেন। আরিশা মায়ের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো। তাদের মা তাদের নিয়ে হাসাহাসি করছে, এটা কোনো কথা? যেখানে নুসরাতকে বকা দিবে কেন তাদের আটকালো না, সেখানে নিজে তাদের নিয়ে হাসছে। আহান, আয় বাপ, তোর চুলগুলো কেটে টাকলা করে দেই। আম্মু, নিউ ডিজাইন করব আমরা। আহানের গালে নাকে ঠোঁটে চেপে চুমু খেলেন রোহিণী। হ বাপ, আয়, তোকে নিউ ডিজাইন করে দেই। সকালে ইসরাতের সাথে ঝগড়ার জন্য ইসরাতের সাথে কথা বলছে না নুসরাত। ইসরাত কথা বলতে গেলে কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইসরাত অনেক চেষ্টা করলো, তারপরও কথা বলল না। এটা সচরাচর হয়ে থাকে। ইসরাতের সাথে ঝগড়ায় হেরে গেলে বা ঝগড়ায় কেউ এসে ইসরাতের হয়ে কথা বললে নুসরাত ইসরাতের সাথে রাগ করে বসে থাকে। ইসরাত রুম থেকে বের হচ্ছে না। তার কি রকম লজ্জা লাগছে। বড় চাচি তার শাশুড়ি আম্মু হয়ে গিয়েছে, তাদের সামনে যেতে কি রকম অস্বস্তি হচ্ছে। আর জাইনের সামনে দাঁড়াবে কিভাবে? উফ, এত লজ্জা কোথায় থেকে আসলো নিজের ভেতর? ইসরাত ভেবে পাচ্ছে না, তাই রুমে বসে আছে। বাড়ির সবাই নিজ নিজ রুমে দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। নুসরাত ইসরাতের রুমে যাচ্ছে না, আজ সারাদিন বাইরে বাইরে ঘুরছে। অনিকা আজ বাহিরে গিয়েছে ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে, তাই সারাদিন অনিকার রুমে পড়েছিল। অনিকা কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তাই ইরহামের রুম নুসরাত দখল করেছে। ইরহাম বলল নিজের রুমে যাওয়ার জন্য। নুসরাত এক ঝাড়ি মেরে ইরহামের মুখ বন্ধ করে দিল। তার কিছুক্ষণ পর আবার বলল নুসরাতকে নিজের রুমে যাওয়ার কথা। নুসরাত নড়ল না, বিছানায় শুয়ে মোবাইল টিপতে শুরু করলো। বোন আমার, নিজের রুমে যা, আমার শরীর ব্যথা করছে, একটু ঘুমাবো আমি। এখানে ঘুমিয়ে পড়। বোন আমার, প্লিজ তোর রুমে যা, আমার রুম খালি কর। আমার রুমে কেন আসলি? আরশ ভাইয়ের রুমে যা, খালি আছে তো সেটা। আর না হলে জায়ান ভাইয়ের রুমে, আর তা না হলে দাদুর রুমে যা। এতেও যদি না হয় আম্মু বা ছোট আম্মু বা চাচির রুমে যা। ধুর, ওদের রুমে কেন যাব? আমি মানুষের রুমে গিয়ে কি করব? তুই তাহলে আমার রুম থেকে বের হ। আমাকে কি তোর মানুষ মনে হয় না? প্লিজ বোন, যা তুই এখান থেকে। নুসরাত নড়ল না, ঘাড় তাড়ার মতো পড়ে রইল। তার এক কথা, সে এখান থেকে নড়বে না। প্রয়োজন হলে তুই যা, আমি যাব না। বোন প্লিজ, বোন যা, তোর দুই পায়ে পড়ি। আমার মতো মানুষ এত আর্জি করছে, তারপরে তুই কেন যাচ্ছিস না? নুসরাত কিছু খোঁজার ভঙ্গিতে আশেপাশে তাকালো। আশপাশ খুঁজে কপালে ভাঁজ ফেলে ইরহামের দিকে তাকালো। মানুষ কই? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে আমি মানুষ, তোর চোখে পড়ছে না? তুই কিসের মানুষ? তুই একটা অমানুষ। দেখছিস একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, তার মধ্যে এত ডিস্টার্ব করছিস।
আমি ঘুমাবো, বিদায় হও আমার রুম থেকে। সরি টু সে, এটা আমার রুম, আপনি ভুল করছেন আপা। যা ভাগ শালা, আমি এখান থেকে আজ নড়বো না। আজ যা খুশি তাই হয়ে যাক, আজ থেকে এটা আমার রুম। ইরহামের সহ্য সীমার বাইরে চলে গেল। নুসরাতের হাত ধরে একটানে বিছানা থেকে তুলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিল। যা ভাগশালী। তুই শালা আমাকে বের করে দিয়েছিস। আমি ভাবছিলাম সৌরভীর সাথে তোর কিছু একটা করে দিব। এখন যখন বের করে দিলি তখন আর কি করার? তুই বাল সিঙ্গেল মরবি, তোর এই কপালে জিএফ নাই। নুসরাত ভাবসাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মনে মনে গুনল 3, 2, 1 and 0। পেছন থেকে ইরহাম ডেকে উঠল। নুসরাত মনে মনে হিহি করে হাসল। ইরহামের ডাক না শোনার ভান করে ধীরে ধীরে হাঁটলো যাতে আবার ডাক দেয়। ইরহাম আবার ডাকলো। নুসরাত একবার পেছনে রাগী মুখ নিয়ে তাকিয়ে সামনে চলে গেল। ইরহাম নুসরাতের পাশে দৌড়ে এসে তোষামত করলো। বোন রাগ করিস না, আমি তো এমনি বলছি। কত কি বলি এমনিতেই, আমরা ফ্রেন্ড, এসব ধরলে কি হয় নাকি? রাগ করিস না। আয় বোন আয়, আমার রুমে চল। প্রয়োজন হলে আমি আম্মুর রুমে চলে যাব, তুই আমার রুমে থাক। নুসরাতকে কথা বলতে না দেখে বলল ইরহাম, আমার রুমটা তোকে দিয়ে দিলাম, রাগ করিস না বোন। আয়, রাগ করে থাকিস না আমার কিউট বোনুটা। নুসরাত মনে মনে হেসে গড়াগড়ি খেলো। ঢিল ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নুসরাত বলল, আহ, এত কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত। আচ্ছা বৎস, কষ্ট পেও না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইরহাম বিনা বাক্যে সব মেনে নিল। নুসরাত দোতলা রেলিং ধরে বসে গেল। আমাকে টেনে নিয়ে যা তোর রুমে। ইরহাম নুসরাতের হাতে ধরে টেনে নিয়ে গেল তার রুমে। নুসরাত মেঝেতে বসে বসে বিছানায় গিয়ে উঠে বসলো। এবার বল, তুই কি করবি সৌরভীর সাথে? কিছু করার কথা ছিল একটু আগে। ও হ্যাঁ, পানি খাওয়া ভাই, গলা শুকিয়ে গেছে। এসব করতে গেলে তো এনার্জি লাগে। ইরহাম পানি আনতে খাবার টেবিলে গেল। নুসরাত ফোন দিল সৌরভীকে। হ্যালো, বল। তোর আশিক তোকে মিস করছে। সাদিয়াকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। 5টার সময় চলে আসিস। আজ রাতে থাকবি, কাপড় নিয়ে আসিস। নুসরাত ফোন রাখতেই ইরহাম ঝড়ের গতিতে পানি নিয়ে আসলো। নুসরাত পানি খেয়ে আরাম করে বসে রইল। কি করবি বললি না? তোর প্রেমিকা বিকেলে আসবে, তখন কিছু করব। এখন আমার রুম থেকে বিদায় হও, এলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। ইরহাম নুসরাতের পায়ে লাত মেরে চলে গেল। নুসরাত লাত খেয়ে হিহি করে হাসলো। ইরহাম বিড়বিড় করে বলল, পাগল বেটি মানুষ, মেন্টাল কোথাকার। তুই পাবনায় থাকার কথা ছিল, আমাদের বাসে কি করিস? ইরহামের অপমান নুসরাত গায়ে মাখলো না। মাছি তাড়ানোর ভঙ্গি করে অপমান সব উড়িয়ে দিল নুসরাত। ইরহামকে ভেঙিয়ে হাসলো দাঁত বের করে হিহি করে। বিকেলের দিকে সৌরভী আর সাদিয়া আসলো সৈয়দ বাড়িতে। নুসরাত কিচেনে গেল টুকটাক খাবার আনার জন্য। গিয়ে অবাক হয়ে তাকালো। আরশ ব্ল্যাক কফি তৈরি করছে। এ সময় ইরহাম আর হেলাল সাহেব ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ থাকে না। তাহলে আরশ কি করছে কিচেনে? যাকে এটা আমার ভাবার বিষয় না, যার যা করার করুক, আমার কি। নুসরাত কিচেনে ঢুকতেই একবার আরশ পেছনে ফিরে নুসরাতের দিকে তাকিয়ে আবার কফি বানাতে মন দিল। নুসরাত চামচ 4টা, জুস, লেস, প্রেগেলস হাতে নিল। ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো। 2 হাত ভরে যাওয়াই খাবারের জিনিসে পা দিয়ে ফ্রিজের দরজা লাগালো। ফ্রিজের দরজা লাগাতে গিয়ে বেশ জোরে শব্দ করলো। ভেঙে ফেল, এটা এত ধীরে লাগানোর কি দরকার ছিল? নুসরাত কথা বলল না। বলুক, আর কয়দিন আছে ও এ বাড়িতে? 2 দিন পর জামাইয়ের বাড়ি চলে যাবে, তখন মিস করবে। তাহলে আর মানুষের সাথে ঝগড়া করে কি হবে? নুসরাত ভালো হয়ে গিয়েছে এখন। আরশের কপালে ভাঁজ পড়ল। আজকাল নুসরাতের ভেতর বিরাট পরিবর্তন এসছে। আগে কথা বললেই ঝগড়া লাগতো। যে মেয়ে, সে এখন চুপচাপ কথা শুনছে। নুসরাত খাবারগুলো এক পাশে রেখে চামচ ধুতে গেল। আমার কাপটা ধুয়ে এদিকে দে। নুসরাত চুপচাপ ধুতে গিয়ে বাঁধল বিপত্তি। পায়ের সাথে পায়ের প্যাচ লেগে ঠাস করে পড়ল মেঝেতে। সাথে আরশের নিজস্ব মালিকানার কাপও পরে মেঝেতে ভেঙে গেল। আরশ হাঁ করে তাকিয়ে থাকলো কাপের দিকে। রাগে ইচ্ছে করলো নুসরাতের চুলের গোড়া ছিঁড়ে ফেলতে। নুসরাত মেঝেতে পড়ে ব্যথা পেল। ব্যথা ভুলে ধীরে ধীরে হিহি করে হেসে উঠল আরশের মুখে রিয়াকশন দেখে। তা কিছুক্ষণ পর জোরালো হাসিতে রূপান্তরিত হলো। নুসরাতের দিকে রাগী চোখে তাকালো আরশ। নুসরাত হাসি থামালো না, ওইভাবে মেঝে থেকে উঠে বসলো। অন্যদিকে মুখ ঘোরালো। তারপর মুখে হাত দিয়ে চাপা দিয়ে হা হা করে হেসে উঠল। হাসির সাথে কোমরে ব্যথা অনুভব করলো, তবুও হিহি করে হাসলো। হাসি থামালো না। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নুসরাতের চা খাওয়ার কাপ সজোরে মেঝেতে ফেললো। সেটা পড়ে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
গ্যাসের ওপর বসানো কফির পাত্রটা পানি শুকাতে শুকাতে পুড়ে গেল। পোড়া গন্ধ নাকে আসতে আরশ তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করলো। কফি বানানোর পাত্র বেসিনে পানির ট্যাপ চালিয়ে ভিজিয়ে রাখলো। নুসরাত দুঃখী দুঃখী মুখ বানিয়ে চা খাওয়ার কাপের দিকে তাকিয়ে থাকলো। আরশের মনে হলো এবার কিছুটা শান্তি লাগছে। নুসরাতের দুঃখী দুঃখী মুখ দেখে মুখ করুণ বানিয়ে আরশের দিকে তাকালো। মুখে কষ্ট ফুটিয়ে বলল, ভেঙে দিলেন? হ্যাঁ, ভেঙে দিয়েছি। কি এক শান্তি লাগতেছে নুসরাত তোর এই দুঃখী মুখ দেখে। নুসরাত আরশের কথায় এক বালতি পানি ঢেলে হেসে উঠল। হেসে কিচেনের মেঝেতে গড়াগড়ি খেলো। আরশ ভাইয়া সামান্য কাপের জন্য এই আমি নুসরাত দুঃখ পাবো ইম্পসিবল। আমি বড় বড় জিনিসের জন্য দুঃখ পাই না, সেখানে কিভাবে সামান্য কাপের জন্য দুঃখ পাবো? আরশ ভাইয়া আপনি এখনো আমাকে চিনতে পারেননি।